এত কিছু মাথায় নিয়ে আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম ভোরবেলা। তখন ঘড়িতে বাজে প্রায় 4:45। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘ মৌরিশের গল্পকথা। আজকে চলেছি দীঘার পথে অনেক অনেক বাধার সম্মুখীন হয়ে। প্রথমত কারেন্ট ছিল না, ওয়েদার তো প্রচণ্ডই বাজে, মানে খুবই বাজে। কারেন্ট চলে গেছিলো, রাস্তায় একটা বাঁশ গাছ পড়ে গেছিলো, মানে সব কিছুর মোকাবেলা করে কোনো রকমে যখন সাঁতরাগাছি স্টেশনের কাছাকাছি আসলাম তখন দেখি ঘড়িতে অলরেডি 6:20। এদিকে আমাদের ট্রেনের টাইম ছিল 6:45। তাই আর রিস্ক না নিয়ে আমরা সবাই মিলে নেমে পড়লাম সাঁতরাগাছি স্টেশনে। মায়ের পায়ে যেহেতু অনেক সমস্যা, তাই জন্য কোনো রকমে মাকে ধরে টরে নিয়ে, মেঘ অত ছোট, অত লাগেজ হয়েছে, সব কিছু নিয়ে ওভারব্রিজ দিয়ে এসে আমরা স্টেশনে যেই জায়গায় ট্রেনটা আসবে সেই জায়গায় দাঁড়ালাম। যেহেতু মেঘ এত ছোট, এত লাগেজ, সেই জন্য সব কিছু ভিডিওটা আমি আর করে উঠতে পারিনি। তো যথারীতি আমরা এখানে বসলাম। তো ঘড়ির কাঁটায় দেখো কত বেজে গেছে, তখনও ট্রেন আসেনি। তো আমরা তখন ভাবছিলাম যে হাওড়া চলে গেলেই ভালো হতো, কিন্তু আগে থেকে তো বুঝতে পারিনি। গাড়ি বলেছিল, ওই ড্রাইভার দাদাটাও বলেছিল, এমনকি আমার বড় বললো কি সাঁতরাগাছিতে নেমে যাওয়াটাই বেটার। তো যাই হোক, আমরা সকলে মিলেই এখানে বসে পড়লাম, ওয়েট করতেই আছি। মেঘ তো আর থাকতে চাইছিল না, যেহেতু এত ভোরবেলা ও উঠেছে। তো আমি ক্যামেরা নিয়ে ওকে বললাম একটু টাটা করে দাও। তো এই যে ঘড়ির কাঁটায় এখন 7:50, মানে অলরেডি 1 ঘন্টা লেট হয়েছে ট্রেন। তো ট্রেন ঢুকে পড়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যথারীতি 1 ঘন্টা লেট। তো আমরা এখানে ট্রেনে আসতে ধীরে সুস্থে ভালো করে উঠে পড়েছি, লাগেজও সেট করা হয়ে গেছে। আর এই দেখো মেঘ কিন্তু উঠেই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছে আমার কোলে। ও যেহেতু এত ভোরে ওঠে না, অবশ্যই ওর ঘুম পেয়ে গেছিলো, তাই আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। আর আমার এত খিদে পেয়ে গেছিলো, তো প্যান্ট্রি কার্ডে অনেক রকম খাবার আসছিলো। তো আমার যেহেতু চাউমিনটা বেশ ভালো লাগে, তো আমি বাপিকে বললাম যে আমাকে একটা চিকেন চাউ দাও। তো চিকেন চাউ ছিল না, তো যথারীতি একটা এগ চাউ নেওয়া হলো। মাকে বললাম তুমি আগে খেয়ে দেখো কেমন। মা বললো বেশ ভালো। সত্যি আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে এই যে ঘুগনি উঠে গেছিলো, বাপি আর আমার বর কিন্তু ঘুগনি খাওয়া স্টার্ট করে দিয়েছিল। আর আমার বর কিন্তু আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, যেহেতু মেঘ আমার কোলে কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ভাগ্যিস ও অনেকক্ষণ ঘুমোচ্ছিল। আর তারপরে ধীরে 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 পাঁশকুড়া যখন ঢুকতে আছে, এই দেখো চপ, কত রকমের যে চপ উঠছিল। আমি আর আমার বর কিন্তু খাইনি, কিন্তু এই যে বাপি খাচ্ছে আর বলছে একটু খা, তুই একটু খা, খুব টেস্টি। তারপরে আমি কিন্তু একটুও নিইনি, কারণ আমার ভালো লাগছিল না তখন চপ খেতে। তারপর মেঘ উঠে গেছে, এই মেঘ কিন্তু সবার সাথে খেলা করছিল। ঘুমটা ভালো হয়ে যাওয়ার পর, মানে ভালো করে ঘুমিয়ে ওঠার পরও কিন্তু আর কাউকে একটুও জ্বালায়নি। বেশ সুন্দর হাসি খুশি ছিল, সুন্দর করে খেলা করছিল। তো আমি তো শুধু আকাশের দিকে তাকাচ্ছি, দেখছি আর ভাবছি যে কখন বৃষ্টি থামবে। আর মেঘ কিন্তু ওর বাবার ফোনটা নিয়ে সবার জন্য সেলফি তুলতে ব্যস্ত। আমি শুধু বলি আমার একটু ফটো তুলে দাও, আর ও কিন্তু এইভাবে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে, যে ওভাবে ও সবার ছবি তুলছে। আর আমি কিন্তু খুবই মন খারাপ, শুধু আমার নয় সকলেরই হয়তো। সবাই ভাবছে যে বৃষ্টিটা কি আদেও কমবে, কখন কমবে, আদতেও আমরা কি একটু ভালো করে ঘুরতে পারবো। তারপরে এই যে মাদার ডেয়ারির এই দেখো এই দইটা না আমার কি ভালো লেগেছিল। আমি কিছুদিন আগে এটা খেয়েছিলাম, আর যেই আমি ট্রেনে দেখেছি উঠেছে, আমি তখনই কিন্তু আমার বরকে বললাম আমাকে তাড়াতাড়ি একটা দই কিনে দাও। তো তারপরে দই কেনা হয়েছিল, সবাই মিলে একটা করে দই খেলাম, মেঘকেও একটু দিয়েছিলাম। মেঘ কিন্তু বেশ বেশ এনজয় করে দইটা খাচ্ছিল, তবে অল্প একটুই দিয়েছিলাম। আর এইদিকে আকাশের অবস্থা দেখো, মানে বৃষ্টির তো শেষ নেই। সবার মন খারাপ হচ্ছিল যে কি করব কি করব। বাপিও চুপ করে বসেছিল। তারপর দেখতে দেখতে আমরা কিন্তু এই যে অ্যাট লাস্ট, তখন ঘড়ির কাঁটায় 11টা, আমরা কিন্তু দীঘা স্টেশনে ঢুকে পড়েছি। তখন তো বৃষ্টি, আর মানে বৃষ্টির কোনো শেষ নেই, বৃষ্টি অনবরত ঝরে চলেছে। আমার যথারীতি মানে আমিও ভাবছি যে আমিও আমার চোখ দিয়ে একদম শ্রাবণের ধারা ঝরিয়ে দেবো, মানে এতটাই বাজে অবস্থা। আর এইখানেও সব প্যাসেঞ্জাররা জমে গেছে, কারণ ট্রেন প্রচুর লেট ছিল। তো আমরা সকলেই আস্তে আস্তে করে নেমেছি। নেমে এই যে মেঘ ওর বাবার কোলে, তো আমি ওকে নিয়েছিলাম। আর আমার হাতে অলরেডি আরও 2টো ব্যাগ ছিল, মেঘকে নিয়েছিলাম। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু উইকেন্ড ছিল, প্রচুর মানুষের ছুটিও ছিল, পরপর কিছু ছুটি ছিল, তাই জন্য সকলেই কিন্তু অ্যাকচুয়ালি কাছে পিঠের মধ্যে দীঘাটাই তো বাঙালি সবথেকে বেস্ট একটা জায়গা আমার মনে হয়। তো এই যে মেঘের বাবাই কিন্তু এতগুলো লাগেজ নিয়েছে, আমার বাপিও লাগেজ বয়েছে। তারপরে একটা অটো বুক করা হয়েছিল, যেটা আমরা একদম হোটেলে চলে যাব। আমরা হোটেল ডলফিন বুক করেছিলাম। রিয়েলি মানে এটা এতটাই ভালো ছিল হোটেলটা, সেটা আমি তোমাকে পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। তো আর এটা সি বিচের থেকে মোটামুটি 2 মিনিটের দূরত্ব ছিল। তো যেতে যেতে যখন এই যে সমুদ্রের পাড়টা দেখছিলাম, ওই যে বিশ্ব বাংলা সমুদ্রটা দেখছিলাম, আমার তখনই মনে হচ্ছিলো আমি নেমে চলে যাই। কিন্তু এই যে আকাশটা এতটাই বাজে ছিল যে মানে আমি বারবারই এক কথাই বলছি,
তো যাই হোক, এখানে এই যে দেখো কতগুলো লোক আবার এখানে অটো টটো আটকিয়ে সব মানে যতগুলো গাড়ি যাচ্ছিলো সব আটকেছিল কি দুর্গাপুজো হবে তার জন্য নাকি চাঁদা নিতে। তো এই সমস্ত কিছু ঝড় ঝাপটা পেরিয়ে সত্যি খুবই কষ্ট হয়েছে, খুবই প্রবলেম হয়েছে আমাদের আসতে, কিন্তু ওই যে অবশেষে এসে পৌঁছালাম। এই যে আমাদের হোটেলটা ছিল, আর হোটেলের বাইরেই কিন্তু বেশ পাখি টাকি ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বেশ পাখি টাকি ছিল, আর এর পাশের কেচটাতেই ছিল কিন্তু খরগোশ। মেঘ কিন্তু এগুলোকে দেখে এত খুশি হয়েছে যে বলার নয়, ও কিন্তু এখানেই বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল। আর যেহেতু বৃষ্টি পড়ছিল বেশিক্ষণ রাখাও যাচ্ছিল না ওকে। আর এই যে সামনের এই যে ওদের লনটা ছিল এত ভালো, একটা পার্ক মতন, অনেক দোলনা টোলনা ছিল, বসার জন্য কি সুন্দর জায়গা ছিল, কিন্তু আমরা কিছুই এনজয় করতে পারিনি। আমি ভেবেছিলাম যাওয়ার সাথে সাথেই আমি ওগুলো একটু খেলাবো মেঘকে, বা আমি নিজেও একটু ওখানে ঘুরবো, কিছুই করতে পারিনি। তো যাই হোক, ওর বাবাই এখানে এসে সমস্ত রিকোয়ারমেন্ট যা যা ওদের ছিল সমস্ত কিছুই ফুলফিল করছিল। তারপরে সমস্ত কিছু সাইন টাইন সব কিছু করে ঠরে নিয়ে রেডি হচ্ছিল, আর আমরা তখন লাগেজগুলো কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছিলাম। আর সবথেকে বড় কথা, এদের ব্যবহারগুলো ভীষণ ভালো। আর এই যে ওনাকে দেখলেন, ওনার নাম ছিল নিখিল, উনি ভীষণ ভালো, উনি আমাদের সমস্ত কিছু করে দিয়েছেন। রুম সার্ভিসে উনিই ছিলেন। তো পাশেই লিফট ছিল, লিফট থেকে এই যে উঠেই আমাদের কিন্তু একটা ঘর বাদেই পরপর দুটো রুম নেওয়া হয়েছিল। আর আমি আবারও বলছি, ভীষণই ভালো হোটেলটা, আমার তো প্রচণ্ডই পছন্দ হয়েছে, সার্ভিসও ভীষণ ভালো। আর এই যে রুমের মধ্যে এরকম বড় বেড ছিল, মোটামুটি 3 জন শোয়ার জন্য যথেষ্ট। আর এত বড় আয়নাটা আমি যখনই ঢুকে দেখেছি না, আমার এত পছন্দ হয়েছে, আমি তো মনে হয় আয়নার সামনেই দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে এই দেখো একটা ক্যাবিনেটও ছিল জামা কাপড় বেশ গুছানোর জন্য, খুব সুন্দর ছিল। আর সামনের এই যে এত বড় কাঁচের একটা জানলা মতন ছিল, তাও দারুণ, ওখান থেকে আমাদের পুরো পার্ক মতন যেটা ছিল সেটা সুন্দর দেখা যাচ্ছিল। তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, সমস্ত ছাতা টাতে এখানে আমরা মেলে দিয়েছি। আর এই যে ব্যালকনিতে আসলাম, ব্যালকনির থেকে দেখো এই যে এই পাশের ঘরটা ওই যে দেখা যাচ্ছে, ওই পাশেরটাই হচ্ছে আমাদের আর একটা রুম নেওয়া হয়েছিল। আর এই যে এত সুন্দর ব্যালকনিটা নিচ থেকেই দেখা যাচ্ছে, কিছুই এনজয় করতে পারিনি, ওই এসেই ঘরে ঢুকে পড়তে হয়েছে। তো আমরা ভাবছিলাম একটু রেডি হয়ে এবার একটু নিচে যাই, একটু খাওয়া দাওয়া করতে হবে। তারপরে আবার লিফটটা অন করা হলো, যেহেতু মা অতটা হাঁটতে পারবে না, সেজন্য লিফটটা অন করেই আমরা একটু নিচে নামলাম কিছু একটা খাবার জন্য। কি অর্ডার করা যায়, কি অর্ডার করা যায়, সব চেঞ্জ করে। আর মুখ চোখের অবস্থা সবারই দেখে বুঝতে পারছে সবার মন ভালো নেই। আমি তো গালে হাত দিয়ে বসে পড়লাম। আমার বর আমাকে বোঝাচ্ছিল আর কি করা যাবে, যা হবে হবে চল। তো তারপরে দেখা যাক কী অর্ডার করব করতে করতে আমার বর বলছে আজকে আমাদের এই ওয়েদার, আমরা কিন্তু আজকে একটু মাটন বিরিয়ানি খাবো। তো সবাই আমরা এক পায়ে রাজি চলো। আর মেঘের জন্য আমরা কিন্তু এখানে অর্ডার দিয়েছিলাম, আর ওরা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো করে পাতলা করে মাছের ঝোল বানিয়ে দিয়েছিল, খুবই ভালো, যেমন যেমন আমরা ডিরেকশান দিয়েছিলাম। তো সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি, কারণ বুঝতেই পারছো অবস্থাটা ঠিক ছিল না। তো এই দেখো মাটন বিরিয়ানি দিয়ে দিয়েছিল গরম গরম, আর মানে খাওয়া তো জাস্ট চরম লেভেলের ছিল। Thank you for watching.